একেবারে সামনে থেকে জগন্নাথ দেবের রথের চাকা আপনাদেরকে দর্শন করাচ্ছি। রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে এই মুহূর্তে পুরীতে। তারপরে যে আনন্দবাজার রয়েছে ভেতরে, সেখান থেকে এই যে মহাপ্রসাদ, যেটা একেবারে ভগবানকে নিবেদন করা হয়, সেই মহাপ্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে এসেছি, যার মূল্য হচ্ছে 100 টাকা। দেখুন কি সুন্দর আলপনা দিয়ে সাজানো হয়েছে পুরো সিংহদ্বারের সামনেটা। এই হলো 201 নম্বর রুম। আমাদের এখানে নন এসি রুমের যে কিচেন ফেসিলিটি সহ ভাড়া 850 থেকে শুরু হয়। এই হলো B303 নম্বর রুম। এই হচ্ছে রান্না করার জায়গা। রান্না করার জায়গার পাশেই কিন্তু অ্যাকোয়াগার্ড রয়েছে। যে এসি বাস আছে সেই বাসে উঠে পড়েছি। ভাড়া পড়ছে 13 টাকা 50 পয়সা। জয় জগন্নাথ। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রথযাত্রা উপলক্ষে শালিমার থেকে 18039 শালিমার পুরী এক্সপ্রেস ধরে যাব জগন্নাথ ধাম পুরী। রথযাত্রা উপলক্ষে পুরীতে যে অভিজ্ঞতা সঞ্চয় করব, আশা করি এই কদিন ধরে তার সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এই যে এখন শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এই পাশেই রয়েছে যাত্রী সাথীর কাউন্টার। এই যে যাত্রী সাথীর কাউন্টার রয়েছে, এখান থেকে বা ওলা উবের থেকে, ট্যাক্সি বা র্যাপিডো থেকে বাইক বুক করে কিন্তু চলে যেতে পারেন একেবারে শালিমার স্টেশন পর্যন্ত। এর আগের বার প্রায় মাসখানিক আগেই পুরীতে গেছিলাম, তখন কিন্তু আমরা যেহেতু গ্রুপে 4 জন ছিলাম, এই যাত্রী সাথী যে কাউন্টার রয়েছে এখান থেকে নন এসি যে ট্যাক্সি রয়েছে সেটা বুক করে শালিমার স্টেশন গেছিলাম। একেবারে স্টেশনের সামনেই আমাদের ড্রপ করেছিল। ভাড়া পড়েছিল 276 নন এসি। অবশ্যই এটা ফিক্সড ভাড়া না, সময়ের ওপর ডিপেন্ড করে কিন্তু ভাড়া কম বা বেশি হয়। তবে এখন যেহেতু বা এবার যেহেতু আমি একা রয়েছি, তার জন্য কিন্তু প্রথমে মেট্রো করে যাব হাওড়া, তারপর হাওড়ার থেকে যাব শালিমার। সেটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। জয় জগন্নাথ। এই যে টিকিট কেটে নিয়েছি, হাওড়া অবধি আমাদের মেট্রোতে ভাড়া পড়ছে 20 টাকা। এই যে আমাদের মেট্রো অলরেডি ঢুকে গেছে। এই পাশ দিয়ে হচ্ছে সেক্টর 5-এ যেতে গেলে এই পাশ দিয়ে যেতে হবে। আপনারা হয়তো অলরেডি জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা যেহেতু হাওড়া বা হাওড়া ময়দানের দিকে যাব, তার জন্য আমরা এই পাশে মেট্রো ধরবো। দশ মিনিট মতো সময় লাগলো আমাদের শিয়ালদা থেকে হচ্ছে হাওড়া অবধি আসতে। এবার যাই, দেখি হচ্ছে হয় সাঁতরাগাছি থেকেও যেতে পারি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। নালে যদি সময় হাতে থাকে শালিমার স্টেশন থেকেও ধরতে পারি। দেখা যাক। হাওড়ার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া আমতা লোকাল ধরে যাচ্ছি সাঁতরাগাছি। প্রথমে ভেবেছিলাম র্যাপিডো বুক করে শালিমার স্টেশন থেকেই ট্রেনটা ধরবো, কিন্তু যখন র্যাপিডো বুক করতে গেলাম অ্যাপে যে ভাড়াটা শো করছিল সেটা হচ্ছে 60 টাকা। সেখানে আমি 90 টাকা অবধি দেবো বলেছিলাম যিনি ফোন করেছিলেন, অর্থাৎ যিনি ড্রাইভার ছিলেন, কিন্তু উনি 200 টাকা ভাড়া চাচ্ছে। এবার আপনারাই বলুন 60 টাকার ভাড়া কি 200 টাকা দেওয়া যায়? যাই হোক, এবার আমরা এখান দিয়ে যাচ্ছি সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে এই ট্রেনের অফিসিয়াল টাইম হচ্ছে 9:40। দেখা যাক কি হয়। জয় জগন্নাথ। আর আমাদের হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত এই লোকাল ট্রেনে ভাড়া পড়লো 5 টাকা। 9:15 আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনে ঢুকলো। সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এখানেই আমাদের ট্রেন ঢুকছে। আমাদের বোর্ডিং পয়েন্ট কিন্তু ছিল শালিমার স্টেশন থেকে, সেখানে সাঁতরাগাছি স্টেশন থেকে উঠছি। দেখার ব্যাপার কোনো প্রবলেম ফেস করতে হয় কি না। সিট পজিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে নিই। তার আগে বলে রাখি আমি এখন রয়েছি স্লিপার কোচে S1-এ। আর এইটা কিন্তু একটা উইকলি স্পেশাল ট্রেন। প্রত্যেক সপ্তাহে রবিবারে রাত্রি 9:25 শালিমার স্টেশন থেকে ছাড়ে এই ট্রেনটি। এই হচ্ছে S1 কোচ। যেমন এমনি স্লিপার কোচে যেমন সিট যেমন থাকে, এই যে লোয়ার বার্থ, তারপরে মিডিল বার্থ, তারপরে রয়েছে আপার বার্থ,
আর একটা করে এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, এই যে চার্জিং পয়েন্ট, আর তার সাথে এই পাশে রয়েছে আর একটা চার্জিং পয়েন্ট, দুপাশে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। আমার সিট পড়েছে হচ্ছে সাইড লোয়ার বাথ, অর্থাৎ এই যে সিট S1-63 এই সিটটা হচ্ছে আমার পড়েছে। আর শালিমার থেকে পুরী অবধি এই ট্রেনে কিন্তু ভাড়া 310 টাকা। এই ডিনার করতে বসে পড়েছি। সাঁতরাগাছি স্টেশন থেকে তরকার রুটি নিয়েই উঠেছিলাম। হাফ প্লেট তরকা নিয়েছিল 40 টাকা আর রুটি নিয়েছিল 5 টাকা পিস। তাহলে ডিনারটা করে নিই। এগারোটা বেজে 42 মিনিট আমাদের ট্রেন খড়গপুর স্টেশনে ঢুকছে। 11:10 ছিল অফিসিয়াল টাইম, প্রায় কিন্তু ট্রেন 30 মিনিট লেটে চলছে। এক সময় বিশ্বের দীর্ঘতম রেলওয়ে স্টেশন ছিল এই খড়গপুর রেলওয়ে স্টেশন। আর ভারতের কিন্তু প্রথম যে আইআইটি খড়গপুর আইআইটি 1951 সালে, সেটাও কিন্তু এই খড়গপুর আইআইটি। আমি একবার চেষ্টা করছি সামনের দিকে জেনারেলে গিয়ে কীরকম কী ভিড় রয়েছে সেটা দেখানোর, জানি না পারবো কি না। 5 মিনিটের একটা এখানে হল্ট রয়েছে। এই যে আমি দৌড়ে একেবারে জেনারেলের যে কোচের সামনে চলে এসেছি। সামনের দিকে 3টে জেনারেল রয়েছে আর পেছনের দিকে একটা জেনারেল। একটা যে কোনো জেনারেলে উঠে একটু তাড়াতাড়ি ভিড়টা দেখানো যাক। এই হচ্ছে জেনারেল কোচের পজিশান, মোটামুটি এরকম ভিড় রয়েছে। এখন আছে হচ্ছে খড়গপুর স্টেশনে। এবার এটা কিন্তু অনেক সময় শালিমার স্টেশন থেকে দেখালে জেনারেলের যে ভিড়টা সেটা বোঝা যায় না, কারণ শালিমার স্টেশন থেকে কিন্তু অনেকটাই খালি থাকে। খড়গপুর স্টেশন থেকে মোটামুটি একটা ভিড় বোঝা যাচ্ছে, যে বিশাল যে ভিড় জেনারেলে সেটা কিন্তু না, মোটামুটি ভিড় রয়েছে। এই হচ্ছে জেনারেলের কন্ডিশন। উপরের দিকে এরকম একটা সিট রয়েছে আর নিচে যে বসার সিট। এবার আবার আমাদের সিটে অর্থাৎ S1-এ চলে যেতে হবে। এই হচ্ছে জেনারেলের পজিশন। মোট তিনটে কিন্তু জেনারেল রয়েছে সামনের দিকে, আর একটা জেনারেল হচ্ছে পেছনের দিকে। এই জেনারেল এবার একেবারে আমাদের S1-এ অনেকটা দৌড়াতে হবে। সময় সকাল 5:50। ভুবনেশ্বরে আমাদের টাইম ছিল 4:25। বেশ অনেকটাই কিন্তু আমাদের ট্রেন লেট রয়েছে। এই মুহূর্তে আমাদের ট্রেন 5 মিনিট হল্ট দেওয়ার পর ভুবনেশ্বর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। জয় জগন্নাথ। সকাল 6:15 পুরী স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল টাইম ছিল, আর এখন বাজে সকাল 7:25। এইবারের পুরী যে ভ্রমণটা আমার কাছে একটু অন্যরকম। তার কারণ হচ্ছে একে তো রথযাত্রা, তার সাথে এবার হচ্ছে সিঙ্গেল এসছি। কোথায় থাকবো বিশেষ করে রথের সময় কিছুই জানি না। যাই হোক না কেন সবই আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত বাইরের দিকে যাওয়া যাক। জয় জগন্নাথ। এই যে আমাদের সকলের প্রিয় সেই পুরী স্টেশন। এখান থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, পুরী স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসলেই এখানে কিন্তু আপনারা ওয়েটিং রুম মতো পাবেন, যেখানে কিন্তু আপনারা বসতে পারেন। আর যেটা দেখানোর, এই পাশেই কিন্তু রয়েছে ডিজিটাল লকার। এই যে ডিজিটাল লকার রয়েছে, এখানে কিন্তু আপনাদের লাগেজ 24 ঘন্টার জন্য আপনারা রাখতে পারেন। সেক্ষেত্রে 24 ঘন্টার জন্য ভাড়া হচ্ছে 30 টাকা। এই যে এখানে কিন্তু লাগেজের যে ফটো কিন্তু দেওয়া রয়েছে, সেটা কিন্তু আপনারা রাখতে পারেন। বিশেষ করে যারা একদিনের জন্য আসেন জগন্নাথ দেবকে দর্শন করতে, তাদের জন্য এটা কিন্তু খুবই একটা এসেন্সিয়াল জিনিস। এই যে এখানের যে ভাড়া সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে। এই যে আর এখানে দেখুন বাইরের দিকে বেরোতেই সুন্দর একটা রথ কিন্তু তৈরি করা হয়েছে। আর যেটা বললাম লাগেজ 30 টাকা, সেটা কিন্তু পার লাগেজ। আপনাদের ছোট বড় যাই থাকুক না কেন পার লাগেজ বা পার ব্যাগ হচ্ছে 30 টাকা। আর তাছাড়া বাইরের দিকে বেরিয়ে আসতেই কিন্তু টয়লেট রয়েছে রেলওয়ের, সেইটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন।
আর এখানে যে টেন্টগুলো করা হয়েছে এগুলো সবই কিন্তু রথযাত্রা উপলক্ষে সাধারণ যারা পুণ্যার্থী আসবেন তাদের থাকার জন্য কিন্তু প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও এরকম অসংখ্য কিন্তু টেন্ট কিন্তু করা হয়েছে। একবার দেখাবো ভেতর থেকে। রথযাত্রার দিন যখন হাজার হাজার মানুষের এখানে যখন সমাগম হবে তখন তো আপনাদের অবশ্যই দেখাবো। এই যে ম্যাট জাতীয় জিনিস নিচে পাতা হবে যাতে হাজারো হাজারো ভক্ত থাকতে পারে। তাছাড়া কিন্তু প্রচুর কিন্তু বায়ো টয়লেটেরও ব্যবস্থা থাকে। আর তাছাড়া রথের দিন বা ওই 2 দিন প্রচুর ভান্ডারা থাকে 2 মিনিট 1 মিনিট পর, যাতে করে আপনারা যদি মনে করেন একবারে ভান্ডারা থেকে নিয়ে খাবেন, বাইরে থেকে খাবেন না, সেটাও কিন্তু আপনারা খেতে পারেন। এই যে বাইরের দিকে বেরিয়ে আসলাম, বাইরের দিকে বেরিয়ে আসতেই কিন্তু আপনারা টোটো অটো অসংখ্য পেয়ে যাবেন স্বর্গদ্বার বা মন্দিরের দিকে যাওয়ার জন্য, বা ম্যাজিক গাড়িও পেয়ে যাবেন। সেক্ষেত্রে টোটো অটো এইগুলো কিন্তু রিজার্ভ করতে আপনাদের 150 থেকে 200 টাকা কিন্তু পড়বে। তবে আমি বাস ধরে যাওয়ার চেষ্টা করব, তবে জানি না এখন বাস পাবো কি না, কারণ রথের সময় নো এন্ট্রি থাকতে পারে। তবে আপনারা বছরের অন্যান্য সময় আসলে কিন্তু যেই বাস পরিষেবা প্রায় সকাল 6টার সময় থেকে শুরু হয়। সরকারি বেসরকারি 2 ধরনের বাস রয়েছে। এই যে সামনে যেমন বেসরকারি বাস, এখন সম্ভবত সরকারি বাস বন্ধ রয়েছে, যেটা সরকারি বাসটা কিন্তু এসি বাস। সেক্ষেত্রে স্বর্গদ্বার অবধি সরকারি এসি বাসে যেতে আপনাদের ভাড়া পড়বে 10 টাকা, আর মন্দির অবধি যেতেও 10 থেকে 15 টাকা ভাড়া পড়বে। তবে স্বর্গদ্বার এই যে বাসের ভেতরে রয়েছি, নন এসি বাসে কিন্তু আপনাদের ভাড়া পড়বে 15 টাকা, মন্দির অবধি গেলেও 15 টাকা ভাড়া পড়তো। তবে এটা যদি সরকারি বাস হতো আর এসি বাস যেটা বললাম সেক্ষেত্রে কিন্তু 10 টাকা ভাড়া পড়তো। এই হচ্ছে বাসের ভেতর। এখন এখান থেকে যাব হোটেল খোঁজার জন্য। বাঁদিকে রয়েছে সমুদ্র আর ডান দিকে যাব হোটেল খুঁজতে। দেখা যাক কোন হোটেলে উঠি। এই যে বাঁদিকেই কিন্তু রয়েছে পুরীর সেই সমুদ্র, তার যে উত্তাল ঢেউ। সমুদ্র সৈকতে পড়ে যাচ্ছি আপাতত। এই দিকে মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে তার পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে ভারত সেবাশ্রম সংঘের দিকে, ওই দিকেই যাব হোটেল খোঁজার জন্য। জয় জগন্নাথ। আমাদের হোটেলের লোকেশনটা একবার দেখিয়ে দিই। এই যে মহাপ্রভুর মূর্তি, এই রাস্তা ধরে চলে আসলাম। এখান দিয়ে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই যে এইটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই যে গাঙ্গুরাম যে সুইটস, তার পাশ দিয়ে চলে যাচ্ছে এই যে ভারত সেবাশ্রম সংঘ। আর ভারত সেবাশ্রম সংঘের পরেই হচ্ছে আমাদের হোটেল দুর্গা ভিলা। খুব বেশি হলে সমুদ্র থেকে 1 থেকে 2 মিনিট লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গেট, আর এই হচ্ছে আমাদের হোটেল দুর্গা ভিলা। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে দুর্গা ভিলা। এই যে হোটেল দুর্গা ভিলার ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে বিল্ডিংয়ের বাইরের দিকটা। এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে স্বর্গদ্বার রোড পুরী। এই যে বাইরের দিকটা। তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। দুর্গা ভিলার রিসেপশনের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। সবার প্রথমে আমি যেই রুমে রয়েছি তার সাথে আরও 2-3টে রুম দেখাই, তারপরে একেবারে যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন এই হোটেলে তার সাথে একেবারে সরাসরি ভাড়ার ব্যাপারে কথা বলে নেব। জয় জগন্নাথ। নন এসি কিচেন ফেসিলিটি সহ একটা রুম দেখাবো 2nd ফ্লোরে, A304 নম্বর রুম। এই হচ্ছে A308 নম্বর রুম। আর বাইরেই কিন্তু প্রত্যেকটা রুমের বাইরে এরকম কলিং বেলের সুবিধা কিন্তু রয়েছে। এই রুমের ভেতরে প্রবেশ করছি। এটা কিন্তু একটা নন এসি কিচেন ফেসিলিটি সহ রুম। রাইট সাইডেই কিং সাইজের একটা বেড রয়েছে, যেখানে আপনারা ইজিলি 3 জন থাকতে পারবেন। সামনে রয়েছে একটা টিভি, একটা টি টেবিল, একটা জগ, একটা অ্যাস্ট্রে। আর এইদিকে যদি দেখাই একটা আলমিরা রয়েছে, একটা তাক টাইপের রয়েছে। এদিকে একটা লার্জ সাইজের মিরর রয়েছে। আর যেই জায়গাটা আপনারা কিচেন হিসেবে ইউজ করবেন সেটা হচ্ছে এই জায়গাটা। তার সাইডে একটা বেসিন মতো দেখতে পাচ্ছি রয়েছে। আর একবারে যদি টয়লেট দেখাই এখান থেকে, এই হচ্ছে টয়লেটের ভিউ। একটা ওয়েস্টার্ন টয়লেট, কোমোড, বেসিন, আর ওপরের দিকে শাওয়ার রয়েছে। আর এই সাইড থেকে যদি দেখাই তাহলে এই হচ্ছে ওভারঅল রুমের ভিউ। চার্জিং পয়েন্ট কিন্তু বেশ রুমে অনেকগুলোই রয়েছে। নিচের দিকে বেডের কাছে 2টো চার্জিং পয়েন্ট, উপরে একটা অল আউট প্রোভাইড করে দেবে। আর এই পাশে কিচেনের ঠিক সাথেই রয়েছে আর একটা চার্জিং পয়েন্ট। এখন আছি 2nd ফ্লোরে। 2nd ফ্লোরে যারা এসি রুম নেবেন তাদের জন্য কিন্তু এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, সেটা একবার দেখাবো।
এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের বাইরের করিডোর। এসি রুমে তো ভেতরে তো রান্না অ্যালাউ নেই, কিন্তু আপনারা বাইরে কিন্তু এখানে কিন্তু আপনারা রান্না কিন্তু করতে পারেন। এই হচ্ছে রান্না করার জায়গা, তার পাশেই কিন্তু একেবারে অ্যাকোয়াগার্ড রয়েছে, ফলে আপনাদের জলের জন্য এক্সট্রা পয়সা কিন্তু খরচ করতে হবে না। তাছাড়া যদি রান্নাও করেন একেবারে পাশে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে রান্না কিন্তু করতে পারেন। আর তার সাথে দেখাবো এ পাশেই কিন্তু রয়েছে ফায়ার এক্সটিংগুইজার, যার ফলে সেফটির দিকেও কিন্তু নজর রাখা হয়েছে। ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখাবো, B103। এই হচ্ছে বাইরের করিডোর। রুমের ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে রুমের যে নাম্বারিং সেটা করা আছে। রুমের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই বাঁ দিকে হচ্ছে টয়লেট রয়েছে, টয়লেটটা দেখাচ্ছি, তার আগে রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে ওভারঅল কিন্তু রুমের কন্ডিশন। এটা একটা এসি রুম, ইজিলি কিন্তু এখানে আপনারা 3 জন থাকতে পারবেন। তার সাথে সাথে এদিকে যদি দেখাই, দুটো চেয়ার রয়েছে, একটা তাক টাইপের করা রয়েছে যে কোনো জিনিস রাখার জন্য। তাছাড়া কিন্তু একটা ছোট আলমিরা টাইপের রয়েছে। এদিকে একটা টি টেবিল রয়েছে, একটা অ্যাস্ট্রে রয়েছে, আর এই একটা বড় লার্জ সাইজের মিরর রয়েছে। এই সাইড থেকে যদি দেখাই তাহলে কিন্তু এখানে একটা টিভি পেয়ে যাবেন বড় সাইজের। আর এইদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, এই একটা চার্জিং পয়েন্ট, যার সাথে এই যে অল আউট পেয়ে যাবেন। আর এই দিকে বেডের সাথে কিন্তু আর একটা চার্জিং পয়েন্ট রয়েছে, কারণ বেডের সাথে একটা চার্জিং পয়েন্টের খুবই দরকার হয়ে পড়ে। এই হচ্ছে ওভারঅল রুম। তাছাড়া কিন্তু এই রুমের সাথে কিন্তু একটা কিন্তু ব্যালকনিও কিন্তু রয়েছে, সেটা দেখাবো। এই হচ্ছে ওভারঅল হচ্ছে রুম, আর এই হচ্ছে রুমের সাথে ব্যালকনি। রুমের সাথে ব্যালকনি, যদিও বা ব্যালকনি থেকে এক্সট্রা কিছু ভিউ নেই, কিন্তু মোটামুটি একটা ব্যালকনি কিন্তু রয়েছে। ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা কিন্তু রুমের বাইরেই কিন্তু দেয়া আছে। এখন আপনাদের ফার্স্ট ফ্লোরে 201 নম্বর রুম দেখাবো, যেই রুমে আমি রয়েছি। তবে রুমটা যেহেতু ইউজ করেছি তার জন্য কিছুটা অগোছালো অবস্থায় রয়েছে। এই যে রুম নম্বর A201, এই রুমের ভেতরে প্রবেশ করলাম। একটা লার্জ সাইজের কিন্তু এখানে বেড রয়েছে, যেখানে 3 জন শুতে পারবেন। তার সাথে এরকম কিন্তু একটা টি টেবিল পেয়ে যাবেন, যেখানে বসে লাঞ্চ ডিনার এগুলো করতে পারবেন। পেছনে সোফা রয়েছে, এইদিকে কিন্তু এরকম তাক মতো রয়েছে, একটা টিভি রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, আর এই সাইডেও কিন্তু আর একটা তাক মতো রয়েছে, আর তার পাশে হচ্ছে একটা আলমিরা রয়েছে। এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন। আর এইদিকে তো এসি আর ফ্যান তো রয়েছেই। আর এইদিকে যদি দেখাই, এই হচ্ছে টয়লেটের কন্ডিশন, ওয়েস্টার্ন টয়লেট, একটা বালতি, বেসিন, এদিকে মিরর, আর এদিকে এই যে কোমোড, আর ওপরে একটা শাওয়ার রয়েছে। এখন দাঁড়িয়ে আছি স্বর্গদ্বারের ঠিক সামনে। এখান থেকে যাব মন্দিরের দিকে। মন্দিরের যে আনন্দবাজার আছে সেখান থেকে মহাপ্রসাদ নিয়ে গ্রহণ করব। তার সাথে সাথে পুজো বা অন্যান্য যা ইনফরমেশন রয়েছে একেবারে মন্দিরের ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জয় জগন্নাথ। মন্দিরে তো যাব বাসে করে, তার আগে স্বর্গদ্বারের পাশে যে সি বিচ রয়েছে সেখানে চলে আসলাম। শুধু মানুষের ভিড়টা দেখাবো। চারিদিকে মানুষ হচ্ছে গিজগিজ করছে। রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে এই মুহূর্তে পুরীতে। দেখুন মানুষের ভিড়। আর এইদিকে দেখুন কত মানুষ এখন স্নান করছে একেবারে সমুদ্রে নেমে। কি ভিড়! কালকে আরো ভিড় হবে। কালকে আরো ভিড় হবে। এখন যা ভিড় এটা কিছুই না, এই 4 ডবল ভিড় কালকে হবে। আচ্ছা, এর থেকে 4 ডবল ভিড় হচ্ছে কালকে হবে। কালকে কিন্তু রথযাত্রা। সকলে বলুন একসাথে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে স্বর্গদ্বার থেকে মন্দির অবধি যাওয়ার জন্য উড়িষ্যা গভর্নমেন্টের যে এসি বাস আছে সেই বাসে উঠে পড়েছি। ভাড়া পড়ছে 13 টাকা 50 পয়সা, যেহেতু অনলাইনে পেমেন্ট করেছি। আপনারা যদি অফলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে স্বর্গদ্বার থেকে মন্দির অবধি যেতে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা, আর স্টেশন অবধি যেতে ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। অটো বা টোটো এগুলো রিজার্ভ করে গেলে কিন্তু স্বর্গদ্বার থেকে মন্দির অবধি 150 থেকে 200 টাকা নিয়ে নেয়। সেক্ষেত্রে আপনারা যদি 1 জন বা 2 জন থাকেন সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু অনেকটা বেশি মনে হয়। সেক্ষেত্রে বেস্ট অপশান হচ্ছে এই বাস। জগন্নাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। জগন্নাথ মন্দিরের এই সামনে এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা থেকে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা টেম্পল অবধি দূরত্ব কিন্তু প্রায় 3 কিলোমিটার। এই রাস্তা দিয়েই আর একদিন বাদে রথের দড়ি টেনে রথ একেবারে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি পর্যন্ত। জয় জগন্নাথ। শ্রীমন্দির অর্থাৎ জগন্নাথ মন্দিরের একেবারে
সামনে চলে এসেছি। সকলকে আবারও একসাথে বলতে বলবো জয় জগন্নাথ, জয় জগন্নাथ। 2 महीना लगा, मैंने साइकिल से गुजर से एनर्जी के ऊपर आया हूँ। जगन्नाथ की कृपा है, हर जगह के मुफ्त के खाना मिला, हर जगह प्यार मिला। 2 महीने के बाद मैं मिल रहा हूँ। এই যে আঙ্কেল 62 ইয়ার্স বয়স, সাইকেল চালিয়ে একেবারে গুজরাট থেকে কিন্তু রথযাত্রার উপলক্ষে এসছেন একেবারে শ্রী মন্দিরের কাছে। জয় জগন্নাথ। जय जगन्नाथ। দেখতে পেলেন 62 বছর বয়সে সাইকেল চালিয়ে এসছে জগন্নাথ মন্দিরে। এই সবই প্রভুর কৃপা। একেবারে সামনে আপনারা এখন যেই রথটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলভদ্র দেবের রথ। এই যে লাল আর সবুজ কাপড়ে মোড়া বলভদ্র দেবের রথে থাকে 14টা চাকা। আর বলভদ্র দেবের যে রথ তার কিন্তু নাম হচ্ছে তালধ্বজ। দেখুন একেবারে সবার সামনে রয়েছে। রথ কিন্তু প্রায় বলতে গেলে নির্মাণ হয়ে গেছে, কিছুটা কাজ বাকি। দেখুন অসাধারণ দৃশ্য, জয় জগন্নাথ। আর একদিন বাদে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হতে চলেছে এই রাস্তায়। এই হচ্ছে বলভদ্র দেবের রথের চাকা। আর বলভদ্র দেবের রথের পরেই রয়েছে এই যে সুভদ্রা দেবীর রথ। দেখতে পাচ্ছেন এই যে লাল আর কালো কালারের কাপড়ে মোড়া সুভদ্রা দেবীর রথে থাকে 12টা চাকা, নাম হচ্ছে দর্পদলন। দেখুন এই হচ্ছে সুভদ্রা দেবীর রথ। আর আমি এখন রয়েছি এই যে শ্রী জগন্নাথ যে টেম্পল তার সামনেই কিন্তু এই রথ হচ্ছে রাখা আছে। আপনাদের যদি কারোর হুইল চেয়ারের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এইখান দিয়ে হুইল চেয়ারের সুবিধা নিতে পারেন মন্দিরের দিকে যাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। আরে একেবারে এখন আমরা যে রথ দর্শন করব স্বয়ং জগন্নাথ দেবের রথ। আর তার আগে এই যে সুভদ্রা দেবীর রথের যে চাকা একবার দর্শন করে নিন। এই হচ্ছে সুভদ্রা দেবীর রথের চাকা। আর এই যে দড়ি ধরে টেনে নিয়ে যাওয়া হবে সেই দড়ি। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথের নাম দর্পদলন। জগন্নাথ দেবের রথে থাকে 16টা চাকা। দেখুন জগন্নাথ দেবের রথের যে কাপড় ব্যবহার করা হয় যে রঙের, সেটা হচ্ছে যে লাল আর হলুদ। 3টে রথের 3টে আলাদা আলাদা রঙের কাপড় কিন্তু ব্যবহার করা হয়। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের রথের সামনে কিন্তু বহু মানুষের ভিড়, কারণ যেদিন রথযাত্রা সেদিন এতটা পরিমাণেই ভিড় হয় অনেকেই কিন্তু রথের দড়ির সামনে যেতে পারে না ভিড়ের কারণে। তাই এখন কিন্তু অনেকে সামনে থেকে দর্শন করে নিচ্ছে। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। দেখুন এখন যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটাই কিন্তু চলছে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু শুরু হয়েছিল এই রথ নির্মাণের কাজ। আর এই রথ নির্মাণের কাজ শেষ হবে রথের ঠিক একদিন আগে, অর্থাৎ কালকে। আর এই যে জগন্নাথ দেবের রথের পাশ দিয়ে কিন্তু শ্রীমন্দির দর্শন করা যাচ্ছে। সকলে হাত তুলে বলুন একসাথে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে বলুন জয় জগন্নাথ। दादा रथ निर्माण का काज कब खत्म होगा? कल काल नहीं, आज काम खत्म हो गया, काल रथ चल गया। अच्छा टिंगी द्वार में चल गया रथ, खड़ा तो टिंगी द्वार में चल गया रथ। अच्छा कल सिंहोतियार का सामने खड़ा हो गया। आज खत्म हो जाएगा काम? आज काम ये वंश परंपरा है, काम करे। जो भगवान का जो रथ है वो काम में आप लोग हैं, क्या महसूस होता है अंदर से? हमें तो बहुत मजा है, काम करेगा बहुत खुशी लगे। काम इकट्ठे ही कले बहुत खुशी लगे। फिर जगन्नाथ को बरा दे सब काम हो जाएगा। सभी सब ऊपर वाला है। जय जगन्नाथ। जय जगन्नाथ। ভাই এসে पूछ लिया, আমি আবার হিন্দিতে বলছি কেন, দাদার কাছ থেকে কিন্তু আমরা শুনে নিলাম দাদারা কিন্তু এই যে রথ নির্মাণের কাজ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন, এই 2 মাস ধরে কিন্তু এই রথ নির্মাণের কাজের সাথে যুক্ত। ভাবুন তাদের ভাগ্যটা, স্বয়ং ভগবানের যে রথ সেটা তারা নিজের হাতে নির্মাণ করছেন। তবে হ্যাঁ এই সময় কিন্তু কোনো রকমের ননভেজ তাদের কিন্তু খাওয়ার কিন্তু অ্যালাউ নেই। সম্পূর্ণ নিয়ম নীতি মেনে কিন্তু এই রথ তৈরির সময় তাদের কিন্তু থাকতে হয়। দেখুন অসাধারণ দৃশ্য। নিম থেকে শুরু করে বেশ কয়েক রকমের কাঠ কিন্তু এই যে রথ নির্মাণের সময় কিন্তু ব্যবহার করা হয়। জয় জগন্নাথ।
এখন রয়েছি সিংহদ্বারের ঠিক সামনে। দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে জগন্নাথ দেবের রথ। এখন কিন্তু রথ নির্মাণের যে শেষ প্রস্তুতি সেটাই কিন্তু চলছে। আর দেখুন কি অসাধারণভাবে সিংহদ্বারের সামনেটা সাজানো হয়েছে, সুন্দর সুন্দরভাবে এরকমভাবে কিন্তু পুরো জায়গাটা কিন্তু আলপনা দেওয়া হয়েছে। আর এখান দিয়ে আমরা শিব মন্দির দর্শন করতে পারছি। দেখুন কি অসাধারণ লাগছে। একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এখন তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি সিংহদ্বারের সামনে। আপনারা জানেন যে স্নানযাত্রার পরে 15 দিন যেহেতু বলা হয় যে ভগবানের হচ্ছে জ্বর আসে, তার জন্য কিন্তু 15 দিন দর্শন হচ্ছে বন্ধ থাকে। কিন্তু সেই 15 দিন পর রথযাত্রা রয়েছে 16ই জুলাই, আজকে হচ্ছে 14ই জুলাই। আজকে কিন্তু নবযৌবন উৎসব হবে, অর্থাৎ যে ভগবানের 15 দিন দর্শন যে বন্ধ ছিল আজকে কথা বলে জানতে পারলাম বিকেল 4টে থেকে 2 ঘন্টার জন্য কিন্তু ভগবানকে দর্শন দেওয়া হবে। এবার এই 2 ঘন্টা দর্শনের পর আবার আমরা একবারে ভগবানকে দর্শন করতে পারবো সেই রথযাত্রার দিন। জানি না, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ভগবানের যে নবযৌবন যে উৎসব পালন হয় এটা আপনাদের কতজনের জানা ছিল। দেখুন অসাধারণ দৃশ্য। জয় জগন্নাথ। দেখুন এই পাশে রয়েছে এনএসজি কমান্ডো। এরকম কিন্তু চারিদিকে সিকিউরিটির দিক দিয়ে কোনো রকম কিন্তু কম রাখা হয়নি, পুরোপুরি এই মুহূর্তে সিকিউরিটিতে মুড়ে ফেলা হয়েছে শ্রীমন্দির। এখন আছি সিংহদ্বারের সামনে। বছরের অন্যান্য সময় যখন আপনারা আসেন তখন কিন্তু এখান থেকে আপনারা ভগবানকে পতিত পাবন হিসেবে কিন্তু দর্শন করতে পারেন। আপনাদের অনেকেরই প্রশ্ন আছে মূল যে গর্ভগৃহ সেখানে যে বিগ্রহ রাখা আছে ভগবানের, আর এখান দিয়ে বাইরে থেকে আমরা যে বিগ্রহ দেখি সেটা কি একই বিগ্রহ? না, সেটা কিন্তু আলাদা বিগ্রহ। দুটো মন্দিরে রাখা আছে, একটা মূল মন্দিরে, আর এখানে যেটা বাইরে থেকে আমরা দর্শন করি পতিত পাবন হিসেবে ভগবানকে, সেই দুটো মূর্তি হচ্ছে আলাদা। জয় জগন্নাথ। আর পূর্ব দিকে একেবারে রয়েছে কিন্তু হচ্ছে সিংহদ্বার, আর এই পাশে 4টে মোট দ্বার রয়েছে আপনারা জানেন। তার মধ্যে পূর্বদ্বার অর্থাৎ মূল যে প্রবেশদ্বার, সেই সিংহদ্বারে কিন্তু সবচেয়ে বেশি ভক্তদের ভিড় হয়। সিংহদ্বার থেকে এখন আমরা যাচ্ছি দক্ষিণ দিকে। এর পরেই রয়েছে কিন্তু অশ্বদ্বার, আর অশ্বদ্বারের পরে পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার। তার মধ্যে আপনারা যখন দর্শন করতে আসবেন মনে রাখবেন কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় এই সিংহদ্বার অর্থাৎ মূল যে প্রবেশদ্বারে, আর তুলনামূলকভাবে কম ভিড় থাকে অশ্বদ্বার আর ব্যাঘ্রদ্বারে। এই যে পরপর আপনারা যদি পুরোটা এরকম ঘুরে নেন পরপর 4টে দ্বার পেয়ে যাবেন। এই সিংহদ্বার থেকে সোজা চলে আসলে এই ডান দিকে গেলেই কিন্তু অশ্বদ্বার। আর একটা জিনিস বলে রাখি, সিংহদ্বার থেকে সোজা চলে আসলে এই দিক দিয়ে এক্সিট হয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে আপনারা যদি 15 মিনিট মতো হেঁটে যান পায়ে হেঁটে, তাহলে কিন্তু একবারে স্বর্গদ্বার সি বিচের ওখানে পৌঁছে যাবেন। এই যে অশ্বদ্বারের সামনে চলে এসেছি। নবযৌবন উৎসব দেখার জন্য কিন্তু প্রচুর ভক্তের এই মুহূর্তে ভিড় রয়েছে। আর তার পাশেই হনুমান ঠাকুরকে আমরা দর্শন করে নেব, এই যে অশ্বদ্বারের ঠিক পাশেই। দর্শন করুন বজরংবলীকে। সকলে একসাথে বলুন জয় জগন্নাথ, জয় বজরংবলী। এই যে অশ্বদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই পাশে রয়েছে বজরংবলীর মন্দির। আর এই দিকে আপনারা যদি সম্পূর্ণ বিনামূল্যে জুতো আর মোবাইল রাখেন তাহলে কিন্তু এই যে সেই স্ট্যান্ডগুলো কিন্তু এখানে রয়েছে। এই জায়গাগুলোতে এরকম বেশ কয়েকটা রয়েছে পরপর। এই জায়গাগুলোতে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে জুতো আর মোবাইল রাখতে পারবেন। তার সাথে সাথে আপনাদের যদি টয়লেট ইউজ করার প্রয়োজন হয় এই দিকে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এই যে এটা হচ্ছে টয়লেট, আর এইদিকে পরপর জুতো আর মোবাইল রাখার স্ট্যান্ডগুলো রয়েছে, বেশ অনেকগুলোই রয়েছে, আপনারা একবার এসে দেখে নেবেন। জয় জগন্নাথ। আমার হাতে দেখতে পাচ্ছেন একেবারে সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ। এই যে মহাপ্রসাদ জগন্নাথ দেবের, যেই মহাপ্রসাদের মূল্য হচ্ছে 100 টাকা। কী করে পাবেন সব কিছুই আমি বলছি। তার আগে বলে দিই আজকে ছিল নবযৌবন উৎসব। আজকে আমরা ভগবানকে নবযৌবন রূপে দর্শন করেছি। আজকে 14ই জুলাই, একদিন পরে অর্থাৎ 16ই জুলাই রয়েছে ভগবানের রথযাত্রা। যার জন্য লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে এই জগন্নাথ ধাম পুরীতে। হয়তো অনেকেই জানেন না যে স্নানযাত্রার পর 15 দিনের জন্য ভগবানের দর্শন বন্ধ থাকে, কারণ হচ্ছে ভগবানের জ্বর আসে বলা হয়। তারপরে 15 দিন ধরে ভগবানের সেবা করা হয়। সেবা করার পর রথযাত্রার ঠিক একদিন আগে কিছুক্ষণের জন্য নবযৌবন রূপে ভগবানকে আমরা দর্শন করে থাকি। আজকে ছিল সেই নবযৌবন উৎসব। হ্যাঁ, এই নবযৌবন উৎসবের জন্য রূপে ভগবানকে দর্শন করার জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ যারা আগে টিকিট কেটেছেন সেই টিকিট কালকে বা পরশু দেওয়া হয়েছে। যে জগন্নাথ দেবের যে অফিস রয়েছে সিংহদ্বারের পাশে, সেখান থেকেই সেই টিকিট দেওয়া হয়েছে।
সেই টিকিটের মূল্য ছিল 150 টাকা। এবার যারা টিকিট সংগ্রহ করেছেন তারা আগেই এসে লাইনে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করেছেন। আর যারা টিকিট পাননি তারা, যেমন আমি পাইনি, আমাকে কিন্তু বেশ কয়েক ঘন্টা, প্রায় মনে হয় 3টের সময় লাইনে দাঁড়িয়েছিলাম আর 7টার সময় গিয়ে ভগবানকে দর্শন করি। যাই হোক, ভগবানকে দর্শন করতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে, এটাই সবচেয়ে বড় কথা। এবার হচ্ছে এক একে বলি, এই যে আমার হাতে যে রয়েছে, ভগবানকে তো আজকের দিনে দর্শন করলাম, যেটা একটা সৌভাগ্যের ব্যাপার। তারপরে যে আনন্দবাজার রয়েছে ভেতরে, সেখান থেকে এই যে মহাপ্রসাদ, যেটা একেবারে ভগবানকে নিবেদন করা হয়, সেই মহাপ্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে এসেছি, যার মূল্য হচ্ছে 100 টাকা। এখন সেটা গ্রহণ করব। আপনারা কীভাবে প্রসাদ পাবেন সবার আগে বলে রাখি, ভেতরে দেখবেন আনন্দবাজারের কাউন্টার রয়েছে। আপনারা যদি শুকনো প্রসাদ, অর্থাৎ খাজা থেকে শুরু করে ওই ধরনের প্রসাদ যদি বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু সেখানের যে কাউন্টার, সর্বনিম্ন যেটা 251 টাকার কুপন কেটে সেখান দিয়ে প্রসাদ নিয়ে তারপরে কিন্তু সেই প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারেন। আর আপনারা যদি এরকম যদি একবারে অন্য প্রসাদ নেন, যেটা আমি নিয়েছি, তাহলে কিন্তু ভেতরেই আপনি জিজ্ঞাসা করবেন যে কোথায় বসে আনন্দবাজারে প্রসাদ খাওয়ানো হয়। সেখানে আপনি যাবেন, সেখানে গিয়ে দেখবেন এরকম অনেক মানুষ এই যে প্রসাদ সেটা হচ্ছে দিচ্ছে। সেখান দিয়ে 100 টাকা মূল্যে এই যে প্রসাদ সেটা আপনি নিয়ে সেখানে বসেই গ্রহণ করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখাবো বলে বাইরে নিয়ে এসেছি। আর আপনারা যদি মনে করেন এই যে মহাপ্রসাদ সেটা রুমে নিয়ে যাবেন, মানে রুমে বলতে যেই হোটেলে রয়েছেন সেখানে নিয়ে যাবেন, সেখানে নিয়ে যেতে গেলে দুজনের জন্য এই প্রসাদের মূল্য আপনাকে পুরো প্যাক করে দেবে, 300 টাকা পড়বে। আর 5 জনের জন্য মূল্য পড়বে 800 টাকা। আশা করি বোঝাতে পারলাম। তাও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এবার যদি আপনারা চান যে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন, তাহলেও কিন্তু ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন। তার জন্য কোথায় যেতে হবে? তার জন্য সেই মন্দিরের ভেতরেই জিজ্ঞাসা করবেন যে জগন্নাথ দেবের সমাধি কোথায় আছে। হ্যাঁ, জগন্নাথ দেবের যে কাঠের যে বিগ্রহ, সেটা 12 বছর পর পর সমাধি দিয়ে আবার নতুন করে নীতি রীতি সব কিছু মেনে তারপরে কিন্তু আবার নতুন হচ্ছে কাঠের বিগ্রহ কিন্তু তৈরি করা হয়। এবার যেখানে সমাধি দেওয়া হয় সেখানে তো অবশ্যই আপনি গিয়ে ভগবানকে দর্শন করবেন। সেখানে অবশ্যই 10 টাকা টিকিট মূল্য রয়েছে। দর্শন করার পর সেইখানেই দেখবেন পাশে আর একটা আনন্দবাজারের কাউন্টার রয়েছে। সেই যে আনন্দবাজারের কাউন্টার রয়েছে সেখানে গিয়ে বলবেন যে আপনি ভোগ নিবেদন করবেন। তার জন্য যে লিস্ট আছে সেই লিস্টটা আপনাকে দিতে, সেই লিস্টের মধ্যেই সমস্ত দাম মেনশন করে দেওয়া আছে। সর্বনিম্ন যে হচ্ছে ভোগ নিবেদনের মূল্য সেটা হচ্ছে 535 টাকা, আর সর্বোচ্চ যেটা ভোগ নিবেদনের যে মূল্য আছে সেটা হচ্ছে 1,32,000 টাকা পর্যন্ত। এবার সেই যে ভোগ নিবেদন করলেন তার জন্য আপনাকে একটা কুপন দিয়ে দেবে। নির্দিষ্ট টাইমে এসে সেখান থেকেই কিন্তু আপনারা আবার প্রসাদ রূপে সেই প্রসাদ সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এই হচ্ছে গেল। আর একটা জিনিস বলে রাখি, যে এই ধ্বজা প্রত্যেক দিন পরিবর্তন হয়, সেই ধ্বজা যদি আপনারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে চান, তাহলে যেখান দিয়ে ওই আনন্দবাজারের যে শুকনো প্রসাদ সেটা আপনারা নেবেন, সেই মানে যেটা খাজা, যেটার মূল্য হচ্ছে 251 টাকা সর্বনিম্ন, তার পাশেই রয়েছে ডোনেশন কাউন্টার। সেই ডোনেশন কাউন্টারে আপনারা অবশ্যই ডোনেশন করতে পারেন। আর যদি মনে করেন যে ধ্বজা নিবেদন করবেন, তাহলে যেটা সর্বনিম্ন ধ্বজার যে মূল্য তার দাম হচ্ছে 500, হ্যাঁ 500 টাকা সামথিং। আর যেটা সর্বোচ্চ হচ্ছে ধ্বজার যে মূল্য সেটা হচ্ছে 1500 টাকা। মানে ধ্বজার মধ্যেও ভাগ রয়েছে, একটা হচ্ছে ছোটো ধ্বজা আর একটা হচ্ছে বড় ধ্বজা। যেটা ছোটো ধ্বজা তার মূল্য হচ্ছে 500 টাকা ওরকম সামথিং কিছু, আর যেটা বড় ধ্বজা তার মূল্য হচ্ছে 1500 টাকা। সেখানে কিন্তু আপনারা ধ্বজা নিবেদনের জন্য টাকা দিতে পারেন। আর যদি মনে করেন যে ধ্বজা নিবেদন করা হচ্ছে সেই ধ্বজার কাপড় আপনি বাড়ি নিয়ে যাবেন, তাহলেও কিন্তু সেই কাপড়ও আপনারা সেখান থেকেই বাড়ি নিয়ে যেতে পারেন। তার জন্য মূল্য হচ্ছে 100 টাকা। সেই ধ্বজার কাপড় বাড়ি নিয়ে যেতে পারেন। আশা করি আপনাদের যদি এই রিলেটেড আরও কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি চান তাহলে হচ্ছে পান্ডা দিয়ে, অনেকের প্রশ্ন থাকে পান্ডা ছাড়া কি আপনারা মন্দিরের ভেতরে দর্শন করতে পারবেন? হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে পান্ডা ছাড়া মন্দিরের ভেতরে যাবেন, সেটাও পসিবল। পান্ডা নিলে সুবিধা হয় কি, পান্ডা যদি নেন তাহলে হচ্ছে বাইরের দিকে যে লাইনটা পড়ে সেটা আপনাকে অতটা দিতে হবে না, কিন্তু একেবারে মূল গর্ভগৃহের সামনে যে লাইন পড়ে সেটা আপনাকে পান্ডা নিলেও কিন্তু সেই লাইনে দাঁড়াতে হবে, না নিলেও কিন্তু সেই লাইনে অবশ্যই দাঁড়াতে হবে। আর সেখানে কিন্তু বিশাল লাইন পড়ে। আমি আপনাদের একটুখানি সাজেস্ট করব, যদি একেবারে ছোট বাচ্চা থাকে বা যদি কোনো বয়স্ক একেবারে মানুষ থাকে, কারণ যেহেতু প্রচুর ভিড় হয়, জানি ভগবানকে দর্শন করতে কাউকে বারণ করার মানে দুঃসাহস করা উচিত নয়, কিন্তু আপনাদের শুধু এইটুকু বলে রাখছি, একেবারে গর্ভগৃহের সামনে আপনারা যদি পান্ডা ধরে একেবারে জানো তাহলে মূল মন্দিরের ভেতরে ঢুকে যাবেন, কিন্তু গর্ভগৃহের ভেতরে সেই কিন্তু বিশাল লাইন অতিক্রম করে তারপরে আপনাকে ভগবানকে দর্শন করতে হবে। এই হচ্ছে গেল ব্যাপার। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, একটা লম্বা সময়ের জন্য কিন্তু ভগবানের দর্শন বন্ধ থাকে, সেটা হচ্ছে সকাল 8টা থেকে 9:15 পর্যন্ত সকাল। ওই সময় যেহেতু ভগবানের ভোগ আরতি হয়, তাই জন্য ওই টাইমটা মনে রাখবেন,
ওই প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট মতো কিন্তু ভগবানের দর্শন বন্ধ থাকে। আর যদি বলেন যে ধ্বজা যে পরিবর্তন হয়, সেই ধ্বজা পরিবর্তন দিনের কোন সময় হয় সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। ধ্বজা পরিবর্তন হয় মোটামুটি বিকেল 5টার আশেপাশে কিন্তু ধ্বজা পরিবর্তন হয়। আপনারা মোটামুটি যদি বিকেল 4টের দিক করে চলে আসেন তাহলে কিন্তু ধ্বজা পরিবর্তন দেখতে পারবেন। আর এই যে প্রসাদ, এই মহাপ্রসাদ নেওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে দুপুর 2টো নাগাদ, কারণ ওই সময় একেবারে ভগবানকে নিবেদন করা একেবারে গরম ভোগ আনন্দবাজারে আসে। তাই ওই সময় যদি আপনারা ভোগ নেন তাহলে কিন্তু ওই সময় সবচেয়ে ভালো হয়। আর আমার মনে হয়, কারণ আমি আগেও ওই সময় ভোগ নিয়ে দেখেছি, ওই সময় ভোগের পরিমাণটা যেহেতু সবে আসে কিছুটা বেশিও পাওয়া যায়। আর এখন প্রায় 8টা মতো বাজে, আমি কিন্তু সন্ধ্যে 7টার সময় এই যে মহাপ্রসাদ, এই মহাপ্রসাদ নিয়ে কিন্তু বাইরের দিকে এসেছি। আশা করি মোটামুটি একবারে সব বলছি, সব প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে পারলাম। বাইরে দেখুন অঝোরে বৃষ্টি হচ্ছে, একদিন বাদেই রথযাত্রা, সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর আজকের দিনে যে নবযৌবন রূপে যে ভগবানকে দর্শন করতে পেরেছি একেবারে সামনে থেকে, তার জন্য সার্থক মনে হচ্ছে জীবনকে। রাত্রি 9:30 মতো বাজে, এখন যাব হোটেলের দিকে। তবে এখন তো টোটো অটো করে যেতে গেলে আরও বেশি ভাড়া পড়বে, আর এখন হচ্ছে বাস পাবো না, তার জন্য হেঁটেই যাব। দেখবো কতক্ষণ কি টাইম লাগে, আপনাদেরকে জানাবো। দেখাই কোথায় দাঁড়িয়ে রয়েছি। এই যে এই দিকে যে এক্সিট গেট রয়েছে, সেই এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে তার ঠিক সোজা যে রাস্তা, এখানে আপনারা দেখতে পাবেন এই যে লেখা আছে কাকুদিখাই চক। এই রাস্তা ধরে সোজা চলে যাব স্বর্গদ্বারের দিকে, বা আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলের দিকে। দেখার ব্যাপার, এবার কতক্ষণ কি সময় লাগে সেটা আপনাদের হোটেলেই পৌঁছে জানাচ্ছি। মন্দির থেকে ঘড়ির কাঁটা ধরে ঠিক 15 মিনিট হেঁটেছি। তার মাঝখানেও ফোনে কথা বলতে বলতে হাঁটছিলাম, 15 মিনিটে পৌঁছে গেলাম একেবারে আমাদের হোটেলের একেবারে সামনে। আর পাশেই রয়েছে কিন্তু স্বর্গদ্বার যে সি বিচ, সেটা কিন্তু পাশেই কিন্তু রয়েছে। তাই আপনারা যদি চান তাহলে কিন্তু 15 মিনিটে পায়ে হেঁটে একেবারে মন্দির থেকে স্বর্গদ্বারে কিন্তু চলে আসতে পারেন। হোটেল দুর্গা ভিলার রিসেপশনে রয়েছে। এখানে যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন তার সাথে একেবারে সরাসরি কথা বলে নেব। জিজ্ঞেস করবো আপনাদের এইখানে কি কি ক্যাটাগরির রুম রয়েছে। আমাদের এখানে এসি রুম আছে আর নন এসি রুমও আছে। এসি রুমের কিছুটা কয়েকটা ঘরেতে কিচেনের ব্যবস্থাও আছে। এসি রুমে যারা নেয় তাদের কিচেনের ব্যবস্থাও আছে। আর নন এসি রুমের মধ্যে কিছু রুম আছে যেখানে রান্নার ব্যবস্থা আছে। আর গ্রুপ কিচেনও আছে, আমাদের টপেতে রান্নার ব্যবস্থা আছে, সেখানে রান্না করে খাওয়া যায়। গ্রুপ কিচেন বলতে মানে ধরুন একসাথে যদি অনেকে মিলে আসে, সেক্ষেত্রে রুপটপে হচ্ছে রান্নার ব্যবস্থা রয়েছে, তাই তো? রয়েছে আলাদা। আচ্ছা, এটা এসিতেও আছে, নন এসিতেও রয়েছে। আর আপনাদের এখানে কি ওয়াইফাই, অ্যাকোয়াগার্ড এগুলো কি রয়েছে? ওয়াইফাই প্রত্যেকটা ফ্লোরেতেই ওয়াইফাই করা আছে। আর পিউরিফায়ার বা অ্যাকোয়াগার্ডও আমাদের প্রত্যেকটা ফ্লোরে আছে। তার মানে জল হচ্ছে বাইরে থেকে কিনে নিতে হবে না, এখান দিয়েই পেয়ে যাবে। এবার আপনাদের এখানে রুমের ভাড়া মোটামুটি কি রয়েছে যদি একটু বলেন। আমাদের এখানে নন এসি রুমের ভাড়া 850 থেকে শুরু, আর এসি রুমের ভাড়া 1500 টাকা থেকে শুরু। আচ্ছা, 150 টাকা বলতে নন এসি যে কিচেন ফেসিলিটি সহ ওটা 150 টাকায় পেয়ে যাবে। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞেস করছি, A308 যে রুমটা আপনাদের রয়েছে সেই রুমের ভাড়া কত? ওই 850 টাকা। B103? B103-এর ভাড়া 1500 টাকা। আপনাদের এখানে চেক ইন আর চেক আউটের টাইম কী রয়েছে? চেক ইন হচ্ছে 8টার সময় আর চেক আউট 7টার সময়। আমাদের এই দুর্গা ভিলা 3টে আলাদা করে এসি রুম আছে, সেগুলো 5 জনের অ্যাকোমোডেশন করা যায়। তার ভাড়াটা মিনিমাম 1800 টাকা থেকে শুরু হয়। এবার সিজনাল ওটার রেটটা ভ্যারি করে। আচ্ছা, সেইটা তো এই মুহূর্তে গেস্ট রয়েছে। হ্যাঁ, সেই মুহূর্তে গেস্ট থাকার জন্য দেখাতে পারলাম না। পরবর্তীকালে যদি কোনো ভিডিও করেন তখন আমি দেখিয়ে দেবো। ওটাতে 5 জন থাকতে পারবে। 5 জন। আপনাদের এখানে কি করে রুম বুক করবে? রুম বুক করতে গেলে পরে যদি কেউ ফোন করেন তাহলে ফোনে তো আমরা সমস্ত ডিটেলস জানিয়ে দিয়ে তাকে কিউআর কোড দিয়ে দিই। সেখানে 50% টোটাল অ্যামাউন্টের 50% ওটা দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দেন, দিলে পরে আমরা পুরো বিলটাই করে পাঠিয়ে দিই। ঠিক আছে, আমি ফোন নম্বরটা মেনশন করে দিচ্ছি। আপনার রুম বুকের জন্য এই ফোন নম্বরে ফোন করে নেবেন। আর নালে স্পটে এসে ও বুক করতে পারে, যদি রুম খালি থাকে তাহলে পেয়ে যাবে, তাই তো? পেয়ে যাবে।